আপনার পরিবারের আজকের একজন মুখ্যমন্ত্রী হয়েছেন, কি বলবেন? না, বলার কিছু নেই, এটা মানুষ চেয়েছে তাই হয়েছে। আপনি যেখানে বসে আছেন, যে কুখ্যাত মহিলার দল আমরা ত্যাগ করলাম, এইখানে উনি বসে আমাকে অনেক কথা বলতেন, কতটা এগোবো কতটা পিছাবো, এই মুঠিটা মারলে কতটা শক্তিশালী হবে ওটাও জানি। শুভেন্দুদাকে আপনি আদরে কি বলে ডাক? আমি ওকে বুড়ি বলে ডাকতাম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী একটি পরিবার, যা রাজনৈতিকভাবে ওতপ্রোতভাবে জড়িত, অধিকারী পরিবার, আর সেটি অবস্থিত পূর্ব মেদিনীপুরের শান্তিকুঞ্জে। আর হ্যাঁ, আমরা সেখানেই পৌঁছে গিয়েছিলাম। নমস্কার, আমি শেখর বি। আর আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের সামনে নতুন নতুন খবর পরিবেশন করে। আপনারা দেখেছেন যিনি আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, শ্রী শুভেন্দু অধিকারী। আর সেটা নিয়ে কত আলোচনা, কত কিছু হচ্ছে, বাট একবারও কি ভেবে দেখেছেন যিনি আজকের মুখ্যমন্ত্রী হলেন, এই মুখ্যমন্ত্রী হবার পেছনে সবচাইতে কার বেশি অবদান? সেটা নিয়ে কি আপনারা একবার আলোচনা করেছেন? আপনারা জানেন যে এসটিভি বাংলা এই ধরনেরই খবর করে, যা অন্য কোনো চ্যানেল এই ধরনের খবর করতে পারে না। আমরা সবসময় চেষ্টা করি যে একটা বার্তামূলক খবর আপনাদের সামনে পরিবেশন করতে। তাই আমরা সরাসরি পৌঁছে গিয়েছিলাম শ্রী শুভেন্দু অধিকারীর পিতা শ্রী শিশির অধিকারী মহাশয়ের কাছে। কেন গেলাম তার অনেকটাই কারণ আছে। কারণ হচ্ছে, আজকে যাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখছেন, তার পেছনে যদি বড় কিছু অবদান না থাকে, তাহলে কিন্তু আজকের মুখ্যমন্ত্রী উনি হতে পারতেন না। তাই আমরা চলে গেছিলাম শিশির বাবুর কাছে, সেই শান্তিকুঞ্জে। হ্যাঁ, আমরা কিন্তু রাজনৈতিক খবর করতে যাইনি, আমরা গেছিলাম, আমাদের কিছু সামাজিক রীতিনীতি আছে, আমরা সমাজে কিছু দায়বদ্ধতা মেনেই চলি। আর আমরা যেহেতু বাঙালি, আমরা বাঙালিদের কিছু লৌকিকতা থাকে। তো আমরা সরাসরি যখন শিশির বাবুর কাছে পৌঁছালাম, প্রথমেই কিন্তু শুরু করলাম একটা পুষ্পস্তবক দিয়ে তাকে সম্বোধন করতে। আমরা বাঙালি হয়ে স্যারকে প্রথমে আমরা পুষ্পস্তবক দিয়ে আমরা স্যারকে সংবর্ধনা জানাবো। আমাদের সহকর্মী সোমা পুষ্পস্তবকটা তুলে দেবেন। তারপরে আপনারা জানেন যে বাঙালির মিষ্টি মুখ, আমরা কোথাও গেলে সবার আগে আমাদের মিষ্টি মুখ করতে হয়। তা আমরা একটা সুন্দর মিষ্টির হাঁড়ি, সেই বাঙালির রসগোল্লা নিয়েই আমরা শিশির বাবুর হাতে তুলে দিলাম। আমরা যখন বাঙালি কিছু করতে চাই, আমাদের সবার কাছে কিন্তু মিষ্টি। প্রথমেই যখন আমরা ঢুকলাম, স্যার কিন্তু আমাদের মিষ্টি খাইয়েছেন, আর আমরাও স্যারকে আমরা মিষ্টি খাওয়াবো। স্যারকে আমরা কলকাতা থেকে সুদূর এসেছি, আপনার হাতে মিষ্টির হাঁড়ি তুলে দিলাম, যেটা কিন্তু আমাদের বাঙালিয়ানার লৌকিকতা। তারপরে শুরু হলো সামাজিক রীতিনীতি আলোচনা। আজকে যাকে শুভেন্দু অধিকারী দেখছেন, তার আগে আমাদের চলে যেতে হবে তার পিতা মাতা, মা গায়ত্রী দেবী। অসাধারণ একজন মহিলা, যিনি ছেলেকে এত সুন্দরভাবে লালন পালন করেছেন। আর পিতাকে তো বলার কোনো জায়গাই নেই। আমরা যখন শিশির বাবু নিয়ে আলোচনা করছি, তখন একটু শিশির বাবু সম্পর্কে বলে দেওয়া ভালো। উনি প্রথমেই রাজনীতিতে আসেন 1962 থেকে 67 সাল পর্যন্ত। উনি কি করেছিলেন? উনি করেছিলেন একজন সামান্য বাসুদেবপুরের পঞ্চায়েত সদস্য ছিলেন। উনি 69 থেকে 71 উনি ছিলেন একজন কমিশনার। আর টানা 71 থেকে 81 বছর পর্যন্ত উনি ছিলেন কন্টের একজন চেয়ারম্যান। আবার তারপরে উনি 81 সাল থেকে চলে গেলেন 2009 পর্যন্ত, এক টানা তিনি কিন্তু ছিলেন কন্টের চেয়ারম্যান। কেন বললাম কথাটা? কারণ বাড়ির পরিবেশটা ছিল রাজনৈতিক পরিবেশ। স্যারের কথা প্রসঙ্গে আমরা কিছু জেনেছিলাম। কি জেনেছিলাম? উনি বললেন কি, যখন আমি এখানে বসতাম আর আপনি যেখানে, যখন আমরা কালকে ইন্টারভিউ করতে গেলাম, বলছেন আপনি যেখানে বসে আছেন, এই মমতা ব্যানার্জি এখানেই বসে থাকতেন, এই ঋষি অরবিন্দ এখানেই বসে থাকতেন। আর আমরা এসটিভি বাংলা সেখানে গিয়ে কিন্তু শিশির বাবুর ইন্টারভিউ নিয়েছিলাম সামাজিক। উনি বললেন অনেক কিছু, যে কেন আজকের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, কি কারণে হলেন। তার ছিল বাড়ির পরিবেশ, তার ছিল একটা শান্তির বাতাবরণ, তার জন্যই বাড়ির নাম কিন্তু শান্তিকুঞ্জ।
আমরা সেখানে উপস্থিত হয়ে স্যারের থেকে যে যে কথাগুলো শুনেছি আমার মনে হয় আপনাদেরকে বলা দরকার। কি ইন্টারভিউ করলাম! আমরা কোনো রাজনীতির ইন্টারভিউ করিনি, আমরা ইন্টারভিউ করেছিলাম সামাজিক ইন্টারভিউ। আমরা ইন্টারভিউ করেছিলাম সমাজকে কতটুকু একটু দায়বদ্ধতা আমাদের মধ্যে থেকে যায় সেটাই কিন্তু শিশিরবাবু জানিয়েছিলেন। প্রথম থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী ছিলেন একদম পুরো ধর্মীয় রীতিনীতি মেনে একটা আধ্যাত্মিক জগতের সাথেই ছিলেন। তার জন্যই কিন্তু আজকে শুভেন্দু অধিকারী প্রত্যেকটা মানুষের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারেন, সহজে মানুষকে আলিঙ্গন করতে পারেন, সহজে মানুষের মনের মধ্যে পৌঁছে যেতে পারেন। তার জন্য কিন্তু আজকের মুখ্যমন্ত্রী হয়েছেন। কি বলছেন তার পিতা, শুনুন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেই বেতাজ বাদশা যাকে বলে আমরা চিনতাম, সেই শিশির অধিকারী, যার পরিবার অধিকারী পরিবার বলে সবাই চেনে, আর আমরা সেখানে হাজির হয়েছি, সেটা হচ্ছে শান্তিকুঞ্জ। তো স্যার, আমার প্রথম প্রশ্ন যে এই যে আপনি 1962 সাল থেকে একজন পঞ্চায়েত সদস্য থেকে আজকে আপনি একজন সাংসদ হয়েছেন, আর আপনার পরিবারের আজকের একজন মুখ্যমন্ত্রী হয়েছেন, কি বলবেন? না, বলার কিছু নেই, মানুষ চেয়েছে তাই হয়েছে। আর আপনাদের আশীর্বাদ, সকলের আশীর্বাদ, শুভেচ্ছা, এই নিয়ে ভালো কাজকর্ম করুক, এইটি প্রার্থনা ভগবানের কাছে। স্যার, আপনি যেরকম রাজনীতির মধ্যে ছিলেন, আর আপনার যে সুযোগ্য পুত্র তিনি একজন মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনার কেমন মনে হচ্ছে যে এরকম জায়গায় আসার জন্য? না, অন্য বাপ ছেলে ভালো হলে বাপের অন্য বাপের যা আনন্দ হয় তাই আনন্দ, সেই অনুভূতি যাচ্ছে আমার মধ্যে। শুভেন্দুদা সবার কাছে, সারা বিশ্বের মানুষের কাছে দাদা বলে সম্মানিত হচ্ছেন, এটাকে কি বলবেন? না, সে মানুষ ভালোবেসে দাদা বলে ডাকছে, এটা ভালো লাগে আর কি, নিশ্চয়ই ভালো লাগে। স্যার, আপনি এই যে আমাদের শুভেন্দুদাকে আজকে যে মুখ্যমন্ত্রী দেখলেন, এর জন্য কঠোর পরিশ্রম আপনার এবং আপনার ম্যাডামের, এই যে পরিশ্রমটা, এটা কিভাবে? ওর মাসি ওকে বেশি করেছে। ও যখন খুব ছোট, মাসি তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর মা তো নিশ্চয়ই করেছে, মাসি আসল লোক, এরাই করেছে বেশি করে। তো স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনার সুযোগ্য পুত্রকে আজকে রাজনীতিতে এসেছে এবং যেভাবে কাজ করে যাচ্ছে, তো আগামী দিনে উনি সারা বিশ্বের দরবারে একটা বাংলার গর্ব হিসাবে তুলে ধরবে, আপনার কেমন মনে হয়? কিছু না, এ তো আমাদের বাড়িতে ঋষি অরবিন্দ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে আমাদের সব টাইপের নেতাই এসেছেন, গান্ধী থেকে আরম্ভ করে ইদানিংকালে যা ধরবেন আপনি, বরকত গনি খান চৌধুরী থেকে সিদ্ধার্থ রায় থেকে শুরু করে সকলে এসেছেন। এবং আপনি যেখানে বসে আছেন, যে কুখ্যাত মহিলার দল আমরা ত্যাগ করলাম, এইখানে উনি বসে আমাকে অনেক কথা বলতেন। উপরতলায় বসে দক্ষিণে সমুদ্র দেখা যায়, সমুদ্র দেখতেন। এখন একেবারে সমুদ্র আমাদের ঘাড়ে চেপে বসেছে, সে ঘাট থেকে সমুদ্র আবার বিদায় করে দিল মানুষের পূজা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়। ছোটোবেলা থেকে কি স্যার শুভেন্দুদাকে আপনারা দেখেছেন কি মানে সব কিছু ছেড়ে ছুড়ে শুধু এই নিয়েই থাকে? আমাদের অনেক বড় ব্যবসা আছে, তা সে বড় ব্যবসায় খুচরো টাকা ব্যাংকে যেত না। খুচরো টাকা ওই ওপাশের ঘরে নিচে আছে, দেখবেন সেক্রেটারির টেবিল থাকে, সেক্রেটারির টেবিলের নিচে ওই ব্যাংকে সব খুচরো টাকা যেত না, ফেলে দেওয়া হতো, ওই নিচে পড়ে থাকতো, সেক্রেটারির টেবিলের যে বড় একটা সাইজটা ফেলে দেওয়া হতো। ও স্কুল শনিবারে চানটা করে তার রুমালে যতটা বড় রুমাল যতটা ক্যারি করা সম্ভব ক্যারি করে ও রামকৃষ্ণ মিশনে চলে যেত। তা সেখানে গিয়ে ধরুন ও ঘরে এ মাছ খাবো না, ও মাছ খাবো না, এসব করতো। সেখানে খেসারির ডাল, গ্রাস কাপ মাছ রামকৃষ্ণ মিশনে পূজা অর্চনা করে সেখানে খাওয়া দাওয়া করে আর বাড়ির ভিতরে গাড়ি গিয়ে নিয়ে আসতো, গাড়ি ছেড়ে দিয়ে আসতো। তা আমাদের ধারণা ছিল যে আমাদের বংশে এসব জিনিস আছে, সাধু সন্ন্যাসী হয়ে যাওয়া। তা সাধু সন্ন্যাসী হয়ে যাওয়ার
মানে প্রকল্পের দিকেও যাচ্ছিল। কিন্তু ক্লাস 10 পাস করার পরে একবারে টোটাল চেঞ্জ। এইখানে বসতো, আমি লোকের সঙ্গে কথা বলতাম, লোক আসতো, লোক কথা বলতো। লোক চলে গেলেই বলতে আরম্ভ করতো, এই লোক ভালো, এই লোক ভালো, এই লোক ভালো, এই লোকটা বদমাইশ। হ্যাঁ, ম্যাটার অফ প্রেডিকশান এসব করো। এবং ক্লাস 10 যখন 12 কলেজে যখন গেল, একবারে আউট টার্ন ছক্কা মারলো। এবার ছক্কা মারা যাকে বলে রাজনীতিতে, ইউনিয়নে একবারে সহজ সরলভাবে, ভীষণভাবে যা বলতো তাই করে যাকে দাঁড় করতে সেই ইউনিয়নে জয়লাভ করতো, একবারে ছক্কা মারতো। তারপরে কলেজ ইউনিয়ন থেকে সোজা চলে গেল সমবায়ে আপনার কোঅপারেটিভ ব্যাংকের জয়লাভ, এলডিবিতে জয়লাভ, মিউনিসিপ্যালিটিতে একবারে ছক্কা মেরে সব বিরোধীকে আউট করে দিয়ে বোর্ডকে ফিরিয়ে নিয়ে আসা। পরবর্তীকালে যা কালের গতি হয়েছে, তা এমএলএ দাঁড়িয়েছে, এমপি দাঁড়িয়েছে, এমএলএ জিতেছে, এমপিতেও জিতেছে। এখন আপনার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। বহু ঘাত প্রতিঘাতের সামনে দিয়ে ও এগিয়ে এসছে। এবং আমরা প্রথম দিকে ভেবেছিলাম ও সাধু হবে, সাধু হলো না, আউটটার্ন করে পলিটিক্যাল লাইফে চলে এলো। এখন বাংলার মানুষের আশীর্বাদ, বাংলার মানুষের আশীর্বাদকে ভরসা করে বাংলার একটা বিশ্বাস আনতে হবে। দেখেন, বিশ্বাস আনতে হবে, যে বিশ্বাস আমার লাইফে আমি দেখেছি। একটা দল সাকসেসফুল হয় তার নিজস্ব সম্পদ, যেমন আন্ডারগ্রাউন্ডে কী আছে, ওভারগ্রাউন্ডে কী আছে, এয়ারে কী আছে, নদী সমুদ্রতে কী আছে, একে যদি সদ্ব্যবহার করে, মেধার সদ্ব্যবহার যাকে বলে। এত ভালো ভালো ছেলে মেয়ে পশ্চিমবাংলায় জন্মেছে, তারা সব বাইরে গিয়ে বিদেশে চাকরি করছে। আমি জানি, আমি যখন দিল্লি থেকে আসতাম, সিঙ্গাপুরের বহু বড় বড় ব্যবসায়ী আমাকে বলতো, কী বলতো, সব ইতিহাস শুনলে বাংলায় কি আছে আপনারাও স্তম্ভিত হয়ে যাবেন, আমাকে সব কথা বলতো। তা আমি আমার সাধ্যমতো যা করবার চেষ্টা করেছিলাম। কিন্তু এই মহিলা আমাকে বহু জায়গায় বাধা দিয়েছেন, তা না হলে বাংলার যুবকরা আজকে বাইরে যেত না। আমরা তো, আমাদের পরিবার হচ্ছে লোককে অন্ন দেওয়া, এটা হচ্ছে আমাদের কাজ। আমরা ইতিহাসে বলে, আপনার শাস্ত্র কি বলে, অন্নদাতা জন্মদাতা, অন্নদাতা, কন্যাদাতা, এই ধরনের। কিন্তু কলকাতায় যখন রাস্তা দিয়ে যাই, আমি রুমাল দিয়ে চোখটা বন্ধ করে যাই, আমি তাকাই না। শয় ছেলে শুয়ে আছে, চাকরি দিয়ে টাকা নেওয়া, এ কখনো ভাবতে পারেন? আজকে কি 24খানা না 14খানা ঘর, কে লোকের মুখে নাম উচ্চারণ করে ঘেন্না করে। আর আমার তো আমি দীঘার ডেভেলপমেন্টের লাস্ট চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম। সেখান থেকে আমাকে আমি চলে আসতে বললো, মানে আকার ইঙ্গিতে, তা চলে এলাম। আর ছোটো ছেলে চেয়ারম্যান ছিল, এখন যে এমপি, সব জায়গায়, এবং শুভেন্দু সর্বত্র খুঁটিয়ে কাগজপত্রগুলোকে বের করে টেনে মানে 6 বছর ধরে করেছে। পেছনে কিছু পাইনি। আমারই বাড়ির ত্রিপল, আমার এমএলএকে দেওয়া, সেই ত্রিপলকে সিজ করে কেস করে ছোটো ছেলের নামে কেস করলো। এ পারে না, এমন কোনো কাজ নেই। তা ওটা আমি জানি উনি কী করে জ্যোতির্ময় বসুকে হারিয়েছিলেন, আমি জানি। তখন আমরা দল না করলে, অন্য দল করলেও কংগ্রেস করতাম। কিন্তু উনি হারালেন কী করে, পরবর্তীকালে যারা হারালো তাকে কী করে হারিয়েছিলাম তাকে আমরা জানি, সব পরে আমরা জানতে পেরেছি। স্যার, একটা প্রশ্ন হচ্ছে, আপনি যে বললেন যে শুভেন্দু তো খুব মেধাবী, ছোটোবেলা থেকে খুব মেধাবী ছিল। মেধাবী ছিল এবং অনুসন্ধিৎসু। যেমন ধরুন অজিত পাঁজা মারা গেছেন, আমি অজিত পাঁজার সঙ্গে কথা বললে উপরতলায় বসে কথা বলছি, চা খাচ্ছি, কফি খাচ্ছি, ও নিচে চলে যেত অজিত পাঁজার ঘরে, যেখানে অলরেডি ভোটের মেশিনারি, ভোটার লিস্ট, এসব কীভাবে তৈরি হয় বসে দেখতো, এবং সেগুলো পরবর্তীকালে অ্যাকশান হয়েছে।
তারপরে ধরুন আমাকে যিনি খাইয়ে মানুষ করেছেন, ব্রিটিশের জেলে 14 বছর ছিলেন, কাঁথিকোটের নাম করা লয়ার বিপিন অধিকারী। আমার বাবা কেনারাম অধিকারী 32 বছর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। এদেরকে দাদাকে জেলে ঢুকাতে পেরেছিল, বাবাকে জেলে ঢুকাতে পারেনি। বাড়িতে আপনার কে বাসা বললাম তো, ঋষি অরবিন্দ থেকে শুরু করে একদম ক্ষুদিরাম থেকে সকলে এসেছেন আমাদের কাছে। কতবার আমাদের বাড়ি পুরাতে এসছে ভগবানই আমি জানি না। তা অত্যাচার যা করেছে। ব্রিটিশ আমলের 2টো থানা অ্যাবলিশ হয়েছিল ব্রিটিশ ম্যাপে, পশ্চিমবাংলার এখনকার জেনারেশন জানে না। একটা হচ্ছে গিয়ে ভবানী চক, যেটা শুভেন্দুর জন্মস্থান আমাদের বেলদা রাস্তার উপরে। আরেকটা এখান থেকে বাইরি দেউল আছে, দেউলে প্রতিষ্ঠিত একবারে হিন্দুদের মন্দির আছে সেখানে। এই 2টো জায়গার অবস্থান এমন ছিল, চারদিকে নদী সমুদ্র ঘেরা। তা ব্রিটিশ ওই খাল পেরিয়ে নৌকো দিয়ে আসতে হতো, সব নৌকাকে ডুবিয়ে দিত এরা, ব্রিটিশ গভর্নমেন্ট আসতে পারতো না। এবং এত বেশি ভায়োলেন্ট মুভমেন্ট হয়েছিল ভবানী চক এবং বাইরিতে, যে এটা চিরস্মরণীয় হয়ে আছে। এদের সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্ট পেরে উঠতো না, কোনো দিন পারত। আর যে এগিয়ে আসতো ব্রিটিশ সোলজার, লাল সোলজার যাকে বলে, তারা ওই মৃত্যু একেবারে হাতে নিয়ে ওখানে ঢুকতো। তা কত মরেছে তার কোনো ঠিক নেই। যাই হোক, এই 2টো থানা অ্যাবলিশ করে দিয়েছিল। আমি বহুবার চেষ্টা করেছি বুদ্ধদেববাবুর সময়ে, বুদ্ধদেববাবুকে বলে যে উনি মারিচদাতে থানাটা করতে গেলেন। আমি 7 কিলোমিটার ফ্রম কন্টাই, আপনি কেন করছেন, বাইরে কেন করছেন না? কিন্তু সেখানে লোকজন, আমাদের লোকজন চাইলো মারিচদায় হয়েছে হোক। কিন্তু বুদ্ধদেববাবুর কাঁথি মহকুমাটাকে ভাগ করার জন্য 2টো থানার প্রপোজাল দিয়েছিলেন, একটা বাইরি আর একটা ভবানী চক। এই থানাকে ভাগ করার কথা বলেছিলেন, বলে গেছিলেন। আমাকে অন্তত যেদিন জেলা ভাগ করেন সেদিন আমাকে অ্যাসেম্বলিতে নিজে বললেন যে আর একটু টাইম দেন। তো যাই হোক, ভগবানের দয়া, তারা বিদায় হয়ে গেছেন। এখন আমরা ক্ষমতায় এসেছি, আমরা এসব করব। তা আপনার বলা মানে শুভেন্দুর ইতিহাস হচ্ছে, আমাদের বাড়ির ইতিহাস হচ্ছে সাধু সন্ন্যাসী হওয়া, সাধু সন্ন্যাসী, কিন্তু তা না হয়ে আর এবং প্রখর আইকিউ আমাদের বাড়ির প্রত্যেক ছেলেমেয়ের আইকিউ, দারুণ আইকিউ। এরপর আমরা যখন আস্তে আস্তে ওনার আরো কিছু জানতে পারলাম, যে শুভেন্দু অধিকারী উনি কিন্তু খুব এককাট্টা লোক ছিলেন, যেটা বলতেন উনি সেটা করতেন। এবং উনি ধীরে ধীরে বাবার পাশে থেকে 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 রাজনীতিটা ভালো বুঝেছেন। এবং উনি সুন্দর প্রেডিকশন করে দিতেন। উনি বলতেন, বাবা এই লোকটা যেন কেমন, বাবা এই লোকটা খুব ভালো, বাবা এই লোকটা কেমন। স্যারের কথাটাই কিন্তু সেটা কাল প্রকাশ পেয়েছে। তার মানে দূরদর্শিতা না থাকলে আজকের মুখ্যমন্ত্রী হওয়া যেত না। তাই আজকের মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি, তার পুরনো ঘটনাগুলো একটার পর একটা যখন আমরা আলোচনা করছি, তাকে কিন্তু আজকে আমরা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখছি। আরো কি বললেন ওনার পিতা, শুনুন। একটা কথা আপনি যেটা বললেন, উনি খুব লড়াকু ছিলেন, যেটা বলতেন সেটা করতেন। উনি কিন্তু বলেছেন যে আমি নন্দীগ্রাম থেকেও জিতবো, আবার ভবানীপুর থেকেও জিতবো। এটা কিন্তু করে দেখালেন, কি বলবেন? না, এটা তো আমরা জানতাম, আমরা জানতাম যে এই কতটা এগোবো, কতটা পিছাবো, এই মুঠিটা মারলে কতটা শক্তিশালী হবে ওটাও জানে। হ্যাঁ, যেটা এগুলো হচ্ছে কি আপনার গান্ধী, সুভাষ আর ঋষি অরবিন্দের শিক্ষা। এই শিক্ষাতে হচ্ছে আর এক পা এগোলে খাদে পড়ে যাবো না, এখান থেকে পিছাবো। লড়াই করতে হয় কী করে জানে, কাকে দিয়ে কোন দিক দিয়ে লড়িয়ে দিতে পারলে কাজ হবে, ও সব অঙ্ক মুখে বলে দেয়। আচ্ছা স্যার, একটা প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী যিনি সারা জীবন ধর্ম এবং মানুষের জন্য করলেন, আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা সেটাই করছেন, কি বলবেন? হ্যাঁ, বলার কিছু না, আমি তো বলি সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। লোকসভায় আমি আমার 15 বছরের জীবনে যতটুকু দেখেছি, তার আগে তো নেহরুজি এবং ইন্দিরাজিকে, লাল বাহাদুর শাস্ত্রীকে আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। আপনার নরসিংহ রাও খুব কাছ থেকে আমি দেখেছি। আমার মনে হয় যে মোদিজি হচ্ছেন ফাইনালি শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। এবং ভারতবর্ষের যে হিন্দু সনাতন যে আইডিয়া, সে আইডিয়া কতটা প্রসারিত
বিবেকানন্দের বইতে লেখা আছে অনেক একদিন, যে একদিন ভারতবর্ষ এমন এক মানুষের নেতৃত্বে আসবে যে মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিতে ভারতবর্ষকে নিয়ে যাবে। ঠিক সেই দিকে যাচ্ছে। এটা বিবেকানন্দ বহু আগে বলে গেছেন তার জীবনীতে। আমি 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 আপনি বোধহয় ফার্স্ট সেকেন্ড টাইম একজন বলছিলাম, আজকে আপনাকে দ্বিতীয়বার বললাম যে বিবেকানন্দের যে দর্শন, স্বামীজির দর্শন, সে দর্শনে একবার পরিষ্কার লেখা আছে যে পৃথিবীর এক সর্বশ্রেষ্ঠ শক্তিতে উনি পরিণত হবেন ভারতবর্ষ। কারণ ভারতবর্ষ হিন্দু সনাতন ধর্ম। বইটা খুললে পাবেন, মাসি নাই কোথায় রেখেছে জানি না, এখানে কোথাও রেখেছে কিনা। সংবিধানটা লেখা দেখবেন, প্রথমে লেখা আছে ভারত, তারপরে লেখা আছে হিন্দুস্তান, তারপরে লেখা আছে ইন্ডিয়া। যারা সংবিধানের রচয়িতা আম্বেদকর সহ যারা ছিলেন, তারা তাহলে এটা লিখতেন না কখনো। প্রথম লিখলেন ভারত, ইংরেজিতে তার লেখা আছে ভারত, তারপরে লেখা আছে হিন্দুস্তান, আচ্ছা তারপরে লেখা আছে লেখা আছে আজকে কিছু কিছু লোক খুব বাড়াবাড়ি আরম্ভ করেছিলেন। স্যার একটা কথা বলি, শুভেন্দুদাকে আপনি আদরে কি বলে ডাকতেন? হবে ওই আমার মেয়ে নেই, ওকে ওই এতটা চুল ছিল, আমি ওকে বুড়ি বলে ডাকতাম, বুড়ি বুড়ি বুড়ি। স্যার আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, পশ্চিমবঙ্গ কি সেই দিকে যাচ্ছে? নিশ্চয়ই শ্রেষ্ঠ আসন নেবে, নিশ্চয়ই শ্রেষ্ঠ আসন নেবে, এবং মোদিজির নেতৃত্বেই ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন যাবে। আপনারা জানেন যে যত টিভি চ্যানেল আছে তারা, বা যত ইউটিউবার বলুন বা যারা সংবাদ মাধ্যমের গেছেন, তারা শুধু কি করেছেন, শুভেন্দু অধিকারী কি হয়েছে, কি করেছেন, এই করেছেন, তেই করেছেন, সেটা নিয়ে আলোচনা করেছেন। বাট এসটিভি বাংলা একটা সামাজিক রীতিনীতি মেনেই আপনাদের সামনে কিন্তু এই উপস্থাপন করলেন আজকের এই অনুষ্ঠানটা। পরিশেষে আমরা একটা জিনিস করে থাকি, আপনারা জানেন, যারা সমাজকে সচেতন করে, যারা সমাজকে কিছুটা হলেও দিতে পারে, যারা একটা সুষ্ঠু সমাজ গড়ে তোলে, আমরা সেই দিকটা মাথায় রেখে আমরা শ্রী শিশির অধিকারী এবং গায়ত্রী অধিকারী মা, তাকে আমরা একটা সংবর্ধনা দিলাম। হয়তো কাল আমরা তার মাকে পাইনি, মা একটু অসুস্থ ছিলেন, তাই শিশির বাবুর হাতে আমরা অনুপ্রেরণাদায়ী স্বরূপ একটি মোমেন্টও তার হাতে তুলে দিলাম। কেন অনুপ্রেরণাদায়ী বলছি? কারণ বাবা মায়ের অনুপ্রেরণায় কিন্তু আজকে এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই আমরা এসটিভি বাংলার পক্ষ থেকে আমরা চেতনা সম্মানে সম্মানিত করেছি তাকে অনুপ্রেরণাদায়ী স্বরূপ কাজের জন্য। এবার আমাদের জানেন যে এসটিভি বাংলা যারা সমাজের জন্য কিছু করে, তাদের জন্য এসটিভি বাংলা তাদেরকে চেতনা সম্মানে সম্মানিত করে। তাই আজ সবচেয়ে বড় হচ্ছে, যারা রাজনীতির খবর দেখাচ্ছেন তারা কিন্তু একবারও দেখাচ্ছেন না যে আজকে শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হয়েছেন, সবচাইতে বড় অবদান কার। এসটিভি বাংলা সেটাই তুলে ধরেছে যে বাবা মায়ের আশীর্বাদ না থাকলে আজকে কিন্তু ছেলে সেই জায়গায় পৌঁছাতে পারতো না, আর আজকে কিন্তু সেটাই তার অবদান। আমরা বলবো তার মা গায়ত্রী দেবী এবং স্যার শিশির অধিকারী। তাই আজকে এসটিভি বাংলার পক্ষ থেকে আমরা স্যারকে চেতনা সম্মানে সম্মানিত করব, এবং কি কারণে দিচ্ছি সেটা হচ্ছে যে অনুপ্রেরণাদায়ী স্বরূপ আমরা স্যার এবং ম্যাডামের হাতে চেতনা সম্মান তুলে দিলাম এসটিভি বাংলার পক্ষ থেকে। আর এই চেতনা সম্মান আমরা যেটা দিই, কি বলবেন স্যার এক কথায় আজকে? না, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের হিন্দু সনাতন ধর্ম এবং ভারতীয় সনাতন ধর্মকে সমৃদ্ধ করুক আপনার টিভি, এই প্রার্থনা আমরা করি। ওকে, যে কৃষ্ণা টফি সেন্টার দাদাও আমাদের সাথে আছে, আপনার মানে ছেলের খুবই একনিষ্ঠ কর্মী আমাদের সলিলদা আছে। সলিলদাকে বলবো যারা আমাদের যে কোনো প্রোগ্রামে আমাদের সঙ্গে যায়। এবং আরেকজনের নাম বলবো, তিনি হচ্ছেন যে আমাদের সঞ্জয় শীল, একজন জ্যোতিষশাস্ত্রী। উনি কিন্তু ভোটের আগেই বলেছিলেন যে না, শুভেন্দুদা এবার মুখ্যমন্ত্রী হবে। তার উদ্দেশ্যে কি বলবেন? না, উনি বলেছেন সবই ঠিক। উনি যারা জ্যোতিষশাস্ত্র বলেন, প্রায় 8 বছর আগে বেনারস থেকে সাধু এক দল এসেছিলেন, তাকে বলেছিলেন
যে ও ভারতবর্ষে একটা উচ্চ পদে যাবে। ওকে নিজেকে ডেকে নিয়ে বলছিলেন, তখন সেখানে তার বন্ধুবান্ধব সব বসছিল, হাসছিল। তা আজকে আপনার জ্যোতিষশাস্ত্র তিনি দেখেন, তিনি ভবিষ্যৎবাণী করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার টিভির মাধ্যমে। আপনারা ভালো থাকুন সকলে। থ্যাংক ইউ স্যার। আজ আপনি যে আমাদের সাথে কোঅপারেট করলেন এবং আমরা যে বাঙালিয়ানা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করি এসটিভি বাংলা সমাজে যারা ভালো কাজ করছে, যারা সঠিকভাবে এগিয়ে চলেছে তাদেরকে তুলে ধরা। আগামী দিনে আমরা নতুন নতুন খবর নিয়ে হাজির হব এবং শিশির অধিকারীর মতন স্যারকে যদি আমরা আরও 10 বছর, 20 বছর, 25 বছর পাই, আমাদের পশ্চিমবঙ্গ শুভেন্দু অধিকারীর মতন মানুষ পেলে আমাদের পশ্চিমবঙ্গ 88, আমি অনেক দূর যাবো। এখন স্যারের 88 বছর বয়স, আমরা চাইছি এটা 188 হোক। আশা করি স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন? আমরা যখন শান্তিকুঞ্জে গেলাম, সেখানে গিয়ে আরো একজন প্রতিনিধিকে পেয়ে গেলাম। কে সে? তিনি আর কেউ নন, সবসময় তাকে আমরা কিন্তু দেখতাম, সে একজন কঠোর পরিশ্রমী সাংবাদিক, শ্রী সন্তু পান। যখন সন্তু পান ওখানে গেলেন এবং শিশিরবাবুর সাথে দেখা করে ফিরছেন, সরাসরি দেখা হয়ে গেল আমাদের এসটিভি বাংলার সামনেই। তো আমরাও চেষ্টা করলাম সন্তু পানকে দুটো কথা বলার জন্যে। আজকে তিনি তারকেশ্বরের বিধায়ক, সেই সন্তু পান, তিনি কিন্তু আজকের আর সাংবাদিক নেই, তিনি একজন জনপ্রতিনিধি। তার মধ্যে যে লালিত্য দেখলাম, তার মধ্যে যে ভাষা দেখলাম, তার মধ্যে যে বলার ভঙ্গিমা দেখলাম, সত্যি মনে হলো এরাই কিন্তু সমাজকে আরো একটা বড় জায়গায় নিয়ে যেতে পারে। তাই সন্তু পান আমাদের এসটিভি বাংলার ক্যামেরায় কি বললেন শুনুন। ভোটে জেতার পরে আজ প্রথম দিন পেলাম, তার আগে দেখেছেন যে ছবিগুলো, আর আজকের ছবিতে কিন্তু অন্যরকম মনে হচ্ছে, কি বলবেন? ভালো লাগছে। আমার এই বাড়িতে মানে যাতায়াত লেগেই থাকতো, আমি অ্যাসাইনমেন্ট করতে আসতাম, আমি নিচে বাইট করতাম। সেই জেতার পর আমার মনে হলো আমাদের সিনিয়র লিডার গোটা রাজ্যের শিশিরবাবু, আমি কাশী বিশ্বনাথ গিয়েছিলাম, তো আমি একটু প্রসাদ এনেছিলাম, তোরা দিয়ে গেলাম, প্রণাম করে গেলাম, সবার সঙ্গে দেখা হলো। মেদিনীপুরে আমি অনেকবার এসেছি, নন্দীগ্রাম বা এইসব কাজ করতে তো এসেছি, অনেকেই ফোন করছিল আসতে হবে, এসে ঘুরে গেলাম। এত পরিশ্রম, জেল খাটা, তারপরে আজকে পরিশ্রম করতে হয় লড়ো নয় মরো। যদি বাংলাকে বাঁচাতে হয়, যদি হিন্দুত্বকে বাঁচাতে হয়, এটাই আমাদের কাছে অপশন ছিল, হয় লড়ো নয় মরো। আমরা লড়েছি, মানুষ আশীর্বাদ করেছে, এবার কাজ করো। তারকেশ্বরের জন্য কি হবে? তারকেশ্বরে হাসপাতাল হবে, করিডোরের চেষ্টা হচ্ছে, উন্নয়ন, যে গোটা বাংলা জুড়ে কাজ হবে। যা মুখ্যমন্ত্রী পেয়েছেন, আমরা পেয়েছি। জেলার মানুষ জেলার কষ্ট বোঝে। শহরে এসি ঘরে বসে উনি রাজনীতিটা করেন, উনি মাটির গন্ধ চেনেন, মাটির কথা বোঝেন। আমরা মাটির ছেলে, দেখেছেন রোদে জলে আমরা ছুটেছি, আমরা জানি মানুষের চাহিদা কি, করব। আগের কর্মজগৎ, আজকের কর্মজগৎ, কি বলবেন? দুটো কাজের ডিফারেন্স আলাদা, কিন্তু প্রসেস এক, মানুষের কথা, মানুষের কণ্ঠস্বর। আর আপনার গামছাটা নিয়ে কি বলবেন? আমার গামছা ছিল, আছে, থাকবে, ওটা আমার বাবা কাকার গামছা, ও থাক, ছাড়ি। ঠিক আছে, ভালো থাকবে। এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের সামনে নতুন নতুন খবর উপস্থাপন করে, যে খবর দেখে মানুষ অনুপ্রাণিত হয়, যে খবর আপনি আপনার ছেলেমেয়ের পাশে বসে দেখতে পারেন, যে খবর দেখে ছেলেমেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করতে পারে, সেই খবর একমাত্র করে এসটিভি বাংলা। তাই আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানটা খুবই প্রয়োজন ছিল, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনে আরো ভালো ভালো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হবে এসটিভি বাংলা। সর্বদা এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।